শুভ গণেশ চতুর্থী। আজকে শুভ গণেশ চতুর্থী। আমরা শুরু করলাম সকাল সকাল ব্লগটা। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাব মা? আজকে আমরা যাচ্ছি গণপতিপুলে, আমাদের দুদিনের প্রোগ্রাম। তো সেই জার্নিটা দেখাবো। এই যে দেবরাজ রেডি, আমাদের ব্যাগ রেডি, খাবার দাবার রেডি। জলের বোতল একটা, এই যে জলের বোতল ভরা আছে, একটা জলের বোতলই হয়ে যাবে। আরেকটা গাড়িতে আছে, আমার ব্যাগে একটা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা। আমরা পুষ্পকনগর ধরে যাচ্ছি, বেরোলাম 7:10। আলিবাগের রাস্তা, জেএসডব্লিউর আগে থেকে একটা রাস্তা ঘুরে যাবে আর কি। পাহাড়ের গায়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি অসাধারণ যে লাগছে। চারপাশের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। এত চারপাশে গ্রিনারি, আর বর্ষাকাল বলেই হয়তো এত সুন্দর গ্রিনারিগুলো আমরা দেখতে পাচ্ছি। না হলে মহারাষ্ট্রের আকাশ বাতাস তো নর্মালি খুব পেল থাকে, ব্রাউনিশ থাকে। তো এখন জাস্ট বর্ষাকাল শেষ হতে চলেছে বলে চারদিক খুব সুন্দর সবুজ হয়ে আছে। পাহাড়গুলোও সুন্দর লাগছে, পাহাড়ের মধ্যে দিয়ে মেঘেরা ভেসে যাচ্ছে, আরও সুন্দর লাগছে। এটাই আসলে কোঙ্কণের মোহময়ী রূপ। রত্নগিরি আসার আগে এই গান্ধার পালে বুদ্ধিস্ট কেভটার আমরা রাস্তা থেকে দেখা পেলাম। দূর থেকে কেভটা দেখে সে অজন্তা ইলোরার কেভের কথা মনে পড়ে যাচ্ছে। কীরকম সারি সারি দিয়ে স্তম্ভ রয়েছে, অদ্ভুত লাগছিল। পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা কেভ, সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। পথে একটা বড় টানেল পড়লো। টানেলটা বেশ বড়, এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে। একটা সাইডে কাজ হচ্ছে আর একটা সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। এই টানেলে আমরা ফেসে গেছিলাম, কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো বা একটা সাইডে ঢুকে গেছিলো, না অনেকক্ষণ দাঁড়াতে হলো। টানেলের মধ্যে ট্রাফিক জ্যাম যে কি ভয়ঙ্কর সেটা এখানে বুঝতে পারলাম। আর যারা ফেসেছে তাদের অবস্থা তো আরও খারাপ। অবশেষে আমরা টানেল থেকে বেরোতে পারলাম। বেরিয়ে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। সুন্দর রাস্তা ধরে, রাস্তাঘাট চলতে চলতে আবার এক না জানা ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। তো দেখছি এরকমভাবে জলটা নেমে আসছে, কিন্তু ভীষণ একটা গর্জন হচ্ছে জলের। মনে হচ্ছিল যে শুধু এইটুকু জলে কি গর্জন হয়, নিশ্চয়ই কোথাও একটা বড় ওয়াটারফল বা কিছু আছে। খুঁজতে 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 অবশেষে সেই বড় ওয়াটারফলের সন্ধান পেলাম, যেখান থেকে জোরে জল পড়ার শব্দ ভেসে আসছে। এই সেই ওয়াটারফল। খুব সুন্দর লাগছিল, জলের ধারাগুলো ওপর থেকে পড়ছে একদম গ্রিন গাছপালার মধ্যে, আর তারপরে নিচে ভেসে আসছে। একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম, আর ইনি আমার পাশে এসে বসলেন। একটু পরে ইনিও ঢুলতে লেগে গেলেন।
দেখবে কেমন ঢুলছে, চোখ বন্ধ করে ঢুলতে লাগছে। কত নিষ্পাপ না এই মুখগুলো। মুয়া। আমার পাশে এসে বসে মানে খুব সিকিউরড হয়ে ঘুমালো, যাতে মনে হলো তুমি আমায় পাহারা দাও, আমি একটু ঘুমিয়ে নিই। পাকা রাস্তা ছেড়ে আমরা একটা কাঁচা রাস্তায় ঢুকলাম। এক জায়গা থেকে রাইট টার্ন নিয়ে এই রাস্তাটা, কাঁচা রাস্তা বলবো না, রাস্তা এখানে খুবই সুন্দর, সমস্তই পিচ রাস্তা। রাস্তাটা ব্রড নয়, ন্যারো, এবং দুপাশে গাছ, অ্যাভিনিউয়ের মতো। ধীরে ধীরে আমরা সেই রাস্তাটা দিকে ঢুকছি এবং তার শোভা অপরূপ, অপরূপ ইন দ্য সেন্স গ্রিন গ্রিন। এখনও তো আমরা সমুদ্রের কাছে পৌঁছাইনি, হয়তো অনেক দূর সমুদ্র। অবশেষে এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, গ্রিন লিফ রিসর্ট অ্যান্ড স্পা। চারপাশে নারকেল গাছ, খেজুর গাছের মধ্যে সুন্দর এই রিসর্টটা তৈরি হয়েছে। এর মধ্যে একটা ইকো সেন্সিবল মতলব ম্যাটার আছে, দেখে বেশ ইকোভিলা টাইপের মনে হচ্ছে। এখানে পার্কিং, গ্রিন লিফ রিসর্ট। আমি আর মা রিসেপশনে ওয়েট করলাম, দেবরাজ সমস্ত ফর্মালিটিসগুলো করছিল। রিসর্টটা খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। আমরা প্রায় পৌঁছালাম 2:30 নাগাদ। এখন আগে খিদে পেয়ে গেছে, তাই রেস্টুরেন্টে এসে গেছি। এসে আগে খেয়ে নেব, তারপরে চেক ইন করবো। রেস্টুরেন্টটা বড়, স্পেশিয়াস, চারপাশেও এখান থেকে একটা গ্রিনিশ ব্যাপার পাওয়া যাচ্ছে, তাই রিসর্টটার নাম গ্রিন লিফ। এটাকে মনে হচ্ছে সার্থক। তো আমরা মোটামুটি খাবারের অর্ডার করে দিয়েছি, এসে গেছে চিকেন ক্লিয়ার স্যুপ। বাট খেতে গিয়ে আর খেয়াল নেই, চিকেন ক্লিয়ার স্যুপের পর আমরা মেন কোর্সটাই আমি নিতে ভুলে গেছি কি কি খেলাম। তো অলমোস্ট খাবার শেষ, গোলাপ জামুন মা আর দেবরাজ খেয়ে নিল, আর এখন মুখওয়াস। মেন কোর্সটাই দেখানো হলো না, তো খিদেতে খেতে এত ব্যস্ত ছিলাম। আর এই যে রিসর্টটা, এটা আমাদের ব্যালকনি থেকে এটার ভিউ,
একদম ব্যালকনির সামনেই এই যে মা বসে আছে। আর এই যে রুমটা, ব্যালকনি থেকে একটা পুল ভিউ আছে। এই যে এটা গ্রাউন্ড, চারপাশে এটা পুল। ওভারঅল ভালো। একটু শুয়ে নিয়ে আমরা 6টা নাগাদ বেরোলাম, গণপতির মন্দিরে যাব। আজকে গণেশ চতুর্থী, হয়তো খুব ভিড় হবে, কিন্তু গণেশ চতুর্থীতে গণপতি পুলেতে আসা, গণেশ বাবাজির দর্শন না করলে তো হয় না। আগেও মন্দিরে এসেছি, মন্দিরটা একদম সমুদ্রের বিচের ধারে এবং এটা স্বয়ম্ভু মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে জঙ্গল টঙ্গল আছে। রাত্রিবেলা আসলে একটু ভয়ই লাগে। আর একদম মন্দিরের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা বেশ কনজেস্টেড, যা হয় আর কি। প্রচুর দোকানপাট আছে। আর তাছাড়া সবসময় ভক্তরা বিভিন্ন নিয়ে আসছে, গাড়ি পার্কিং। তবে একটা জিনিস আছে যে একদম মন্দিরে ঢোকার সামনেই পুলিশ চৌকি আছে, তো সেটা একটা খুব ভালো ব্যাপার। আর এখানে তো গাড়ি পার্ক করে বেশ খানিকটা হাঁটতেও হয়। তো আমরা পার্কিং পাওয়া যাবে কি না সেজন্য দেবরাজ একটা অটো নিয়ে নিয়েছিল। তো অটো আমাদের একদম মেন গেটের কাছেই আমাদেরকে দাঁড় করিয়ে দিল। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে ফ্রিতে, আর দান বক্স আছে, তোমার ইচ্ছা মতো তুমি দান করে দিতে পারো। জুতো রাখার জন্য কোনো জবরদস্তি পয়সা এরা নেয় না। সিস্টেমগুলো খুবই ভালো। এক একটা ফ্যামিলির এক একটা প্যাকেট আছে, তার মধ্যে সমস্ত আমাদের 3 জনের জুতো একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, আর সেখান থেকে টোকেন। আর এইখানে সমস্ত লাইন এরকম লোহার রড দিয়ে যেরকম চ্যানেলস করা থাকে সব জায়গাতেই। তো দেখলাম যে খুব একটা ভিড় নেই, খালি নেই। আর ঢুকেই যেটা আছে সেই চুহা ইঁদুর বাবাজি, আর তার কানে কানে মনের বাসনার কথা বলতে হয়। তো আমি ঢুকেই তাকে আমার মনের বাসনার কথা বললাম, মাও বলল। আর দুপাশে দুটো খুব সুন্দর হাতি রয়েছে, একটা হাতিটাকে ভাল লাগছে। দেবরাজও এসে বলল। আমি ঠিক জানি না এটা কেন বলে, কিন্তু সব জায়গাতেই গণেশ মন্দিরে একটা করে চুহা রাখা থাকে, আর তার কানে কানে নাকি মনোবাসনার কথা বললে সেটা পূরণ হয়। দেখা যাক কি হয়। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। আজকে যেরকমভাবে ভিড় এক্সপেক্ট করেছিলাম সেই রকম ভিড় কিন্তু নেই, এটা আমাদের দিক থেকে ভালোই হলো। মেন মন্দিরে ঢোকার আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ আরতি চলছিল। আমরা দর্শন করে বেরিয়ে এলাম। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ করেনি, তাই ভেতরের ছবি তুলতে পারিনি। আর এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, যেখানে সমুদ্রের সাথে মন্দিরের রেলিং একই হয়ে গেছে। এই যে রেলিংটা দেখা যাচ্ছে, এটা জাস্ট পেছনেই বিচটা। এবং এটা একটা স্বয়ম্ভু মন্দির বলা হয়। মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে গণেশ চতুর্থীর উপলক্ষে, ফুল টুল মালা দিয়ে সাজানো হয়েছে, লাইটিংও করা হয়েছে। তো আমরা এই মন্দিরের পেছনের চত্বরটা এলাম, এখানে ভালো হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য এখানে বসার প্রচুর জায়গাও রয়েছে। ওই রেলিংয়ের চারপাশ ধরে বসার জায়গা, তো সেখানে মানুষজন বসতেও পারে। কিছুক্ষণ পরে একটু কীর্তন শুরু হলো। তো
মা বললে একটু কীর্তনটা দেখে যাবে, তাই আমরা কীর্তনটা শুনছি। परत एकदा आली ना 8:30 वाजता 9:30ला. ফেরার পথে ডিসাইড হলো যে আমরা ভোগ খাবো। ডিনার আজকে আমরা ভগবানের ভোগ দিয়েই করব, যখন সুযোগ পেয়েছি এত বছরে, তো সেইটা আমরা রাখবো। তো একটা ব্যাচ খাওয়া চলছিল বলে আমরা একটু অপেক্ষা করলাম, তারপরে খুব বেশি অপেক্ষা করতে হয়নি, তারপরেই আমরা আমাদের ভোগ নিতে পারলাম। एकदम कम कम कम। हाँ थैंक यू। তুমি নিলে না? না তুমি নিলে না? আমি মাছ নেবে না। ভোগ খাচ্ছে মা আর বৌমাতে, ভোগ খাচ্ছে আর গণপতি পুলে। ভোগ হ্যাঁ ভোগ খেলে হ্যাঁ কেমন লাগলো? সুন্দর লাগে, ভোগের একটা গন্ধই এত সুন্দর লাগে যে মনে হয় একটু খাই একটু খাই। খুব ভালো লেগেছে। ভালো হয়েছে? শান্তি হয়েছে? বেশি তো আমি খেতে পারি না। তোমার 25 বছরের মনোবাসনা পূর্ণ হয়েছে? হ্যাঁ বল। 25 বছরের মনোবাসনা পূর্ণ হয়েছে? হ্যাঁ 24 বছর। 24? হ্যাঁ 24 বছর। 2003-তে আমরা এখানে এসেছিলাম। এই গণপতি পুলের ছবি আর সমুদ্র, মন্দির আর সমুদ্র দুটো দেখেছিলাম। সেই থেকেই দেখেছিলাম, ওকে ছবি দেখিয়ে দিয়েছি, ছবি থেকে দেখিয়ে দিয়েছি তোর বাবাকে ছবি দেখিয়ে দিয়েছি। আলাম দেখো গণপতি পুলে। এবার ফেরার পালা রিসর্টের পথে। আজকে এত ফাঁকা আমরা ভাবিনি। কোনো ঝামেলা নেই, কোনো ঝুট ঝামেলা নেই। আমরা ভোগও খেলাম।
দর্শন, মন্দির, কীর্তন শোনা। মন্দির এরকম হওয়া, এখানে শান্তি পাওয়া যায়। এই পরিবেশে এসে শান্তি নাও, দেন ইউ গো অ্যান্ড প্রবলেমস আর এদিকে তাকিয়ে বলো। প্রবলেমস আর এভরিওয়্যার দেয়ার। তো এই শান্তিটা দরকার। আরে তুমি কাকে খুঁজছো, শান্তি বলে কাউকে? আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।